নমস্কার বন্ধুরা। সিরিয়ায় সরকারের পতন হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। সম্ভবত তিনি রাশিয়াতে চলে গেছেন সপরিবারে। কিন্তু আর একটা খবরও পাওয়া যাচ্ছে যে তিনি নাকি যে প্লেনে করে দেশ থেকে পালিয়ে যাচ্ছিলেন সেই সময় প্লেনটি ক্র্যাশ করে এবং তিনি আর জীবিত নেই। আদতে কি হয়েছে সেটা কিন্তু এক্ষুনি জানাও যাবে না, পুরো বিষয়টাই সিক্রেট থাকবে। এবারে এই যে এতদিনের রাজত্বকাল, প্রায় 24 বছর তিনি এই যে শাসন করলেন সিরিয়াকে, একটা গৃহযুদ্ধের মধ্যে দিয়ে তার শাসনের অবসান হলো। কিন্তু ভারতের জন্য কি এটার কোনো রকম সেটব্যাক হলো? ভারতের জন্য বিশেষ করে জম্মু অ্যান্ড কাশ্মীর আগামী দিনে যে বড় বিপদের সম্মুখীন হবে এবং ভারতের জন্য এটা যে বিরাট বড় একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে, এই পুরো বিষয়টাই জানবো আমরা আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু থেকে শুরু করি। বাশার আল আসাদ বাবার মৃত্যুর পর মাত্র 34 বছর বয়সে তিনি সিরিয়ার শাসনভার নেন। প্রথমের দিকে তিনি কিন্তু গণতন্ত্রই রক্ষা করছিলেন সেখানে, ফলে স্বাভাবিকভাবেই সিরিয়ার মানুষ তার যে শাসনকালে প্রথমের দিকটায় সুখী ছিল। কিন্তু দীর্ঘদিন একজন শাসক যদি রাজত্ব করতে থাকে তখন সে আর বিরোধী কণ্ঠের কথা শুনতে চায় না। আসাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। ফলে স্বাভাবিকভাবেই মানুষের ওপর অত্যাচার নেমে আসে, তাদের গণতান্ত্রিক অধিকার আর সেখানে থাকে না। কোনো বিরোধী কণ্ঠই যদি আসাদের বিরুদ্ধে ওঠে সঙ্গে সঙ্গে তাকে জেলে ভরে দেওয়া হয় এবং সেখানে চলে চরম অত্যাচার। এইভাবে বছরের পর কাটতে কাটতে একটা সময় আসে 2011 সালের মার্চ মাসে, যখন সিরিয়ার জনগণ রাস্তায় নামে আসাদের বিরোধিতা করতে। কিন্তু আসাদ এত সহজে তো রাজত্ব ছেড়ে দেবে না। ফলে স্বাভাবিকভাবেই সিরিয়ান আর্মিকে কাজে লাগিয়ে এই যে বিদ্রোহ সেটাকে দমন করা হয়, আর আসাদের পাশে এসে দাঁড়ায় রাশিয়া এবং ইরান। এইভাবে সিরিয়ান আর্মি মানুষের ওপর চরম অত্যাচার করতে থাকে। কিন্তু এই আর্মির ভেতর থেকেই বেশ কিছু মানুষ তারা তাদের নিজেদের মানুষের উপরেই এই যে অত্যাচার সেটাকে মেনে নিতে পারে না, তারা বিদ্রোহ ঘোষণা করে। ফলস্বরূপ তাদেরকে সিরিয়ান আর্মি থেকে বের করে দেওয়া হয়। সিরিয়ান আর্মি থেকে যাদেরকে বের করে দেওয়া হয় এবং সিরিয়ার জনগণের একটা বড় অংশ তারা মিলে ফ্রি সিরিয়ান আর্মি নামে একটা আর্মি গঠন করে এবং 2012 সাল থেকেই সিরিয়ায় শুরু হয় গৃহযুদ্ধ, সিভিল ওয়ার। এই সিভিল ওয়ার ক্রমশ বড় আকার ধারণ করতে থাকে, মানুষ মরতে থাকে এবং চরম অত্যাচার চলতে থাকে। সেখানে শিশু, মহিলা, বয়স্ক কেউই বাদ যায় না। বহু মানুষ সিরিয়া থেকে পালিয়ে যায় পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেখানে, যেমন জর্ডন, লেবানন, তার্কিতে। এইভাবে গৃহযুদ্ধ চলতে চলতে সেখানে অনেকগুলো গ্রুপের জন্ম হয়ে যায়। কিছু জঙ্গি সংগঠনও তারা ওখানে চলে আসে। কিন্তু মেনলি দুটো গ্রুপ সেখানে বড় আকার ধারণ করে। একটা হলো সিরিয়ান আরব রিপাবলিক, যাদেরকে সাপোর্ট করে আল কায়দা এবং আইএস। আর একটা গ্রুপ তৈরি হয় কুর্দিশ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস। এই দুটো গ্রুপ মেনলি সেখানে লড়াই করতে থাকে, গৃহযুদ্ধ এগোতে থাকে। 2016 সালে এসে আল কায়দার যে ব্রাঞ্চ নুসরা ফ্রন্ট নামে এই আরব রিপাবলিকের হয়ে লড়ছিল সেখানে, তারা আল কায়দার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো মতবিরোধ হয়, ফলে তারা ইন্ডিভিজুয়ালি সেখানে লড়াই করা শুরু করে এক নতুন নাম নিয়ে, হায়াত তাহির আল সাম, সংক্ষেপে HTS। এই HTS এর মধ্যে থেকে একটা নেতা উঠে আসে, আল জুলানি। 2017 সালে এই আল জুলানিকে কেউ যদি ধরিয়ে দিতে পারে তাকে 75 কোটি টাকা পুরস্কার ঘোষণা করে আমেরিকা। এরপরে কুর্দিশ পোর্শনটা আগেই দখল করে নিয়েছিল কুর্দিশরা, যেটা সিরিয়ার উত্তর পূর্বের অংশটা। এরপরে দক্ষিণ পশ্চিমের অংশটা HTS এর এই আল জুলানি এই মুহূর্তে 9 তারিখে আসাদ ছেড়ে চলে যায় দেশ এবং তিনি এই মুহূর্তে এই জায়গাটার দখল নিয়েছে। কিন্তু এখানে আরো অনেক গ্রুপও আছে। এই যে হলুদ অংশটা দেখছেন, এটা হচ্ছে কুর্দিশের এলাকা, তারা দখল করে নিয়েছে, কারণ তারা কুর্দ যে জনগোষ্ঠী আছে তাদের জন্য একটা আলাদা দেশ চায়। আর এদিকে দক্ষিণ পশ্চিমের যে অংশটা সেটা এই HTS দখল করে নিয়েছে। আর এই আল জুলানির সঙ্গেই গোলান মালভূমির একটা যোগাযোগ আছে। 1967 সালে সিরিয়া সহ মুসলিম কান্ট্রিগুলোর সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ হয়, 6 দিনের যুদ্ধে ইসরায়েল এদেরকে হারিয়ে দেয়। তারপরে এই গোলান মালভূমি যে দক্ষিণ পশ্চিম অংশে রয়েছে সেইটাকে ইসরায়েল দখল করে নেয়। যেভাবে প্যালেস্তাইনের অনেকটা অংশ ইসরায়েল দখল করে রেখে দিয়েছে, সেরকমভাবেই এই গোলান মালভূমিকেও দখল করে নেয়।
এখন অব্দিও কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডারে সিরিয়ার মধ্যেই এই গোলান মালভূমিকে দেখানো হয়, কিন্তু আদতে এইটা দখল করে রেখেছে ইসরায়েল। যখনই ইউএনএসসিতে সিরিয়া পৌঁছয় এই গোলান মালভূমিকে নিয়ে, তখন কিন্তু ইন্ডিয়া সবসময় সিরিয়াকেই সমর্থন করে এসেছে ইসরায়েলের বিরোধিতা করে, যে এই গোলান মালভূমি সিরিয়ারই পার্ট। ফলে স্বাভাবিকভাবে 1960-এর দশক থেকেই ভারতের সঙ্গে সিরিয়ার কিন্তু একটা মোটামুটি ঠিকঠাক সম্পর্ক আছে। যেরকমভাবে ভারত গোলান মালভূমির ক্ষেত্রে সিরিয়াকে সাপোর্ট করে, সেরকমভাবেই আসাদও জম্মু কাশ্মীরের পার্টের ক্ষেত্রে তারা পাকিস্তানের পক্ষে কখনোই ওপেনলি সাপোর্ট করে না। যদিও আসাদ যদি পাকিস্তানের ক্ষেত্রে ওপেনলি সাপোর্ট করতো তাতেও ভারতের কিছু যায় আসে না, তার কারণ জম্মু অ্যান্ড কাশ্মীর ভারতের পার্ট, পাকিস্তান অবৈধভাবে সেটাকে অকুপাই করে রেখেছে, যেটা পিওকে আছে, এবং সেটা এক না একটা সময় যে ভারতের মধ্যে আসবে সে নিয়েও কোনো সংশয় নেই। কিন্তু একটা রিলেশন মেনটেন ভারত সবসময় করে থাকে, যে যার সঙ্গে একটা রিলেশন তৈরি হয় সেটা বছরের পর বছর ধরে মেনটেন করার চেষ্টা করে। এক্ষেত্রেও ভারত ঠিক তাই করে। এইবারে এখন এই যে আসাদের পতন হলো, তাতে ভারতের সামনে দুদিক থেকে বিপদ এলো। এক নম্বর হচ্ছে, যেহেতু এই মুহূর্তে সিরিয়ায় লুট চলছে, পৃথিবীর বড় বড় দেশগুলো তারা চাইছে যে এখান থেকে কি করে সুবিধা আদায় করে নেওয়া যায়, তাই ইসরায়েলও এই সুযোগ ছাড়ছে না। তারা গোলান মালভূমি থেকে কিন্তু এগোচ্ছে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3 করে। এইভাবে তারা চাইছে যে সিরিয়ার যে রাজধানী দামাস্কাস তার অন্তত কাছাকাছি অবধি পৌঁছানো যদি যায়, তাহলে আগামী দিনে যে ক্যাওয়াসটা চলবে, কারণ যেটা বললাম যে শুধুমাত্র এইচটিএস কিন্তু ওখানে নেই, ওখানে ছোট ছোট গ্রুপ অনেক আছে এবং তারা এক একটা টুকরো টুকরো জায়গায় ক্ষমতাশীল। ফলে আগামী দিনে এখন যে সিরিয়ার দুটো ভাগ তো হয়েইছে, আগামী দিনে সিরিয়ার যে কতগুলো ভাগ হবে সেটা একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। ফলে ইসরায়েল ক্রমশ এগোচ্ছে যে যতটা তারা পারে সিরিয়াকে দখল করে নেবে। এইবারে ভারত যদি এইচটিএসকে সাপোর্ট করে, মানে আল জুলানিকে, তাহলে ভারতের দুটো লস হবে। একটা হচ্ছে ইসরায়েলের সঙ্গে আমাদের যে একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আর দুই হচ্ছে যে এই যদি এইচটিএসকে সাপোর্টও করে, এইচটিএস যে দীর্ঘদিন এখানে থাকবে না সেটা নিয়ে কোনো সংশয় নেই। যেটা বললাম যে অনেকগুলো টুকরো টুকরো ভাগ হয়ে যাবে, ফলে গোলান মালভূমির আগে কার কাছে যাবে সেটা একটা সংশয়ের জায়গা। সেই সংশয়ের ওপর দাঁড়িয়ে যদি এইচটিএসকে এখন ইন্ডিয়া সাপোর্ট করে, তাহলে আগামী দিনে ইন্ডিয়াকে কিন্তু ভীষণ বড় বিপদের মধ্যে পড়তে হবে জিও পলিটিক্সে। এইবারে যদি ইন্ডিয়া ইসরায়েলকে সাপোর্ট করে, তাহলে আবার এইচটিএস এর চক্ষুশূল হবে ইন্ডিয়া। ফলে যেহেতু এইচটিএসকে আল কায়দা এবং আইএস ব্যাক করে, স্বাভাবিকভাবেই আইএস এবং আল কায়দা জম্মু কাশ্মীরের ওপর অ্যাটাক করার চেষ্টা করবে। একদিকে পাকিস্তান তো আছেই, যারা ক্রমাগত প্রক্সি ওয়ার চালিয়ে যায় জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীর এই মুহূর্তে নির্বাচন হয়েছে, সেখানে একটা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে ভারতীয় সরকার। সেখানে ট্যুরিস্ট হাব বানানো হচ্ছে, অর্থনৈতিক হাব বানানো হচ্ছে, যাতে সেখানকার মানুষের উন্নতি হয় এবং ইয়ং জেনারেশন জঙ্গির পথ ছেড়ে দিয়ে তারা একটা সামাজিক জীবনে ফেরত আসে। সেই জায়গাটার তৈরি করতে ভারতীয় সরকার বদ্ধপরিকর। কিন্তু সেখানে যদি আবার আইএস এবং আল কায়দা পাকিস্তানের সঙ্গে যোগ হয়ে জম্মু কাশ্মীরকে টার্গেট করে, সেটা কিন্তু ভারতের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। ফলে আগামী দিনে ভারত জিওপলিটিক্সের এই খেলায়, অর্থাৎ গোলান মালভূমির খেলায় কিভাবে ট্যাকেল করে, কিভাবে দুটো দিককে রক্ষা করতে পারে, সেটাই কিন্তু ভারতের জন্য আজকের সময়ে এসে একটা বড় চ্যালেঞ্জেস হয়ে দাঁড়াচ্ছে। আমাদের অপেক্ষা করতে হবে যে আগামী দিনে আরও কি আপডেট হতে থাকে এই বিষয়টা নিয়ে। আপনারা জানাবেন কিরকম হলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক, তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।